বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোমেনা বেগম, সহকারী শিক্ষক, ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয় সাতানি তিতাস কুমিল্লা। হে শিক্ষার আজ আমি অনলাইনে ক্লাস নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। হে শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে হ্যাঁ, আমিও ভালো আছি। তবে আজকে আমরা আজকের ক্লাসে দশম শ্রেণীর ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাস। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, বহুপদকে একপদীকরণ। পরস্পর সম্পর্কযুক্ত দুই বা বহুপদ এক পদে মিলিত হওয়াকে সমাস বলে। সমাস নদী, সমাসের একটা বাক্য আমি বলছি, সমাস নদী মতো যার এমন দেশ। এটাকে যদি আমরা এইভাবে না বলে সহজ সুন্দর ভাষা বলে থাকি, নদী মাতৃক দেশ বাংলাদেশ, এভাবে কিন্তু বলা যায়। তো এখানে আমি একটু আলোচনা করব যে সমাসে পরস্পর সমাস সংক্রান্ত পরিভাষাটা একটু দেখে নাও তোমরা। সমাস সংক্রান্ত পরিভাষা হচ্ছে সমাস যেমন সমস্ত সমস্যমান পদ, সমস্যমান পদ, সমস্ত পদ, ব্যাস বাক্য। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে যে সমাস সংক্রান্ত পরিভাষাগুলো বোর্ডে লিখেছি, সেটা হচ্ছে একটা হলো সমস্যমান পদ, আর একটা হচ্ছে সমস্ত পদ, ব্যাস বাক্য। এখন আমি বলবো যার সমস্যমান পদ কি, যেই কয় পদেই সমাস হয় তার প্রত্যেকটি কিন্তু সমস্যমান পদ। সমাসবদ্ধ পদটি হচ্ছে সমস্ত পদ, এবং সমাসের অর্থ বোঝাবার জন্য যে বাক্য ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। আমি আবার বলছি, সমস্যমান পদ হচ্ছে যেই কয় পদে সমাস হবে তার প্রত্যেকটি সমস্যমান পদ। আর সমস্ত পদ হচ্ছে সমাসবদ্ধ পদটি হলো সমস্ত পদ। সমাসের অর্থ বোঝাবার জন্য যে বাক্য ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। এটা সমাস সংক্রান্ত একটা পরিভাষা। তো সমাস সংক্রান্ত পরিভাষা। তারপর সমাসের কিন্তু পদ দুইটি, সমাসের পদ হচ্ছে দুইটা। দুইটি, একটি হচ্ছে পূর্বপদ, দুই নাম্বার হচ্ছে পরপদ। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছিলাম যে সমাসের পদ দুইটি, একটি হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। তো পূর্বপদ এবং যে দুটো পরপদ আছে, তা একটা আমি চিত্রের সাহায্যে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্যমান পদ, সমস্যমান পদ হচ্ছে জয় সূচক পতাকা, জয় সূচক পতাকা। এটা হচ্ছে ব্যাস বাক্য। তাহলে আমরা একটা সমস্যমান পদ পেলাম। সমস্যমান পদটা হচ্ছে, এটাকে যদি ব্যাস বাক্য যদি করে থাকি, জয় সূচক পতাকা, জয় সূচক পতাকা, এটাকে ব্যাস বাক্য করে আমরা এটা পেলাম যে জয় সূচক পতাকা, জয় সূচক পতাকা আমরা ব্যাস বাক্য পেলাম। এরপর আমরা বলছিলাম যে আসলে সমাসের দুইটি পদ, সমাস মূলত দুইটি পদ থাকে। সমাসে কয়টা পদ থাকে? দুইটা পদ। একটা হচ্ছে, দুইটা অংশ করে ফেলো এটাকে, একটা হচ্ছে পূর্বপদ, পরপদ।
তাহলে এর আগে আমি বলছিলাম যে সমাসের দুইটি পদ থাকে, একটা হলো পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। এখন জয় পতাকা সমস্ত পদ, জয় পতাকাটা হচ্ছে, দেখো তোমরা যদি আমি বলি যে জয় পতাকা, বোর্ডে কি লেখা আছে জয় পতাকা, এটা যাতে আমরা সমস্যমান পদ আর এটা হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত পদ হচ্ছে যেই কয় পদের সমাস হবে তার প্রত্যেকটি সমস্যমান পদ, আর সমাসবদ্ধ পদটি হলো সমস্ত পদ। এখন দেখো জয় পতাকা, এখানে পুরোটাই কিন্তু সমস্ত পদ, জয় পতাকাটা পুরোটাই সমস্ত পদ। তাহলে আমরা সমস্যমান পদ এবং পূর্বপদ পরপদের অর্থ এবং সমস্তম পদ এই দুইটা আমরা এখন দেখতে পেলাম। এবার আমরা একটু যাব যে আসলে সমাসের প্রয়োজনীয়তা, সমাসের কি ধরনের প্রয়োজনীয়তা এখানে রয়েছে। দীর্ঘ বাক্য অনেক সময় শ্রুতি মধুর হয় না, সমাস দীর্ঘ বাক্যাংশকে সংক্ষিপ্ত করে তাকে সহজ সরল শ্রুতি মধুর করে তোলে। তাছাড়া সমাসের সাহায্যে অনেক নতুন শব্দ গঠিত, এটি শব্দ তৈরি প্রয়োগের একটি বিশেষ রীতি। তাহলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই সমাসের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের অনেক, একটা হচ্ছে এটা ভাষাটাকে সুন্দর করে, শ্রুতি মধুর করে, প্রাঞ্জল এবং ছন্দময় করে তোলে। তাছাড়া সমাসের সাহায্যে অনেক নতুন শব্দ গঠিত হয়, সমাসের সাহায্যে কি হয়, কিছু কিছু নতুন শব্দ গঠন করা হয়, এটি শব্দ তৈরি প্রয়োগের একটি বিশেষ রীতি। সমাস সন্ধির মধ্যে পার্থক্য, সমাস আমরা তো এর আগে বলছিলাম সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন বা বহুপদকে একপদীকরণ, আর সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে সমাস এবং সন্ধি কিন্তু দুইটাই পরস্পর সম্পর্ক যুক্ত, কিন্তু সমাস হচ্ছে পরস্পর সম্পর্ক যুক্ত দুই বা বহু পদ এক পদে মিলিত হওয়াকে সমাস বলে। সন্ধিতে যেহেতু ধ্বনির মিলন ঘটে, সন্ধিতে কি হয়, একটা ধ্বনির মিলন ঘটে, কাজে এটি একটি উচ্চারণগত ব্যাপার, আর সমাস মিলন ঘটে দুই বা তার বেশি পদের। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি সন্ধিতে ধ্বনির মিলন ঘটে, সন্ধিতে কিসের মিলন ঘটে, ধ্বনির মিলন ঘটে থাকে, আর সমাসে মিলন ঘটে দুই বা তার বেশি পদের। সুতরাং অর্থগত দিকটাই তো এতেই প্রধান। সমাস এবং সন্ধি উভয় ফলে ভাষা সহজ সরল সংক্ষিপ্ত শ্রুতি মধুর হয় এবং নতুন শব্দের সৃষ্টি হয়। কখনো কখনো একই ক্ষেত্রে সমাস এবং সন্ধি দুটোই প্রক্রিয়ায় সংগঠিত হয়। আমরা একটা সন্ধি দেখছি, সন্ধি দেখবো, এখন সন্ধিটা আমি করে দিচ্ছি বিদ্যালয়। সন্ধি বিদ্যা যোগ আলয়, এটা একটা সন্ধি। বিদ্যালয়কে যখন আমরা সন্ধি বিচ্ছেদ করলাম তখন আমরা পেলাম বিদ্যা যোগ আলয়। এবার আমি একটি সমাস বলবো, বিদ্যার জন্য আলয়। সমাস হচ্ছে সমাস বিদ্যার জন্য তোমরা পরস্পর দুইটা জিনিস দেখতে পাচ্ছ, এক জায়গায় আমি লিখছিলাম সন্ধি বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, অন্যভাবে আবার সমাস লিখছি বিদ্যার জন্য আলয়, বিদ্যার জন্য আলয় বিদ্যালয়। তাহলে বুঝতে পার সন্ধি হচ্ছে, সন্ধি করতে গিয়ে বিদ্যালয়টাকে যখন আমি সন্ধি করলাম তখন পেলাম বিদ্যা যোগ আলয়, আর এই বিদ্যালয়টাকে যখন আমি সমাসে পরিণত করলাম তখন হলো বিদ্যার জন্য আলো বিদ্যালয়। তাহলে তোমরা পরস্পর বুঝতে পারছো আসলে সন্ধি এবং সমাস দুইটাই কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, একটার সাথে আরেকটা সম্পর্কিত। এবার আমরা সমাসের শ্রেণী বিভাগে যাব। সমাস
এবার আমরা সমাসের শ্রেণী বিভাগটা দেখব। সমাস দ্বন্দ্ব সমাস করে দ্বন্দ্ব সমাস, অব্যয়ভাব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস। তোমরা বোর্ডে অবশ্যই খেয়াল করছো, আসলে আমি সমাস 6 প্রকার লিখেছি। সমাস কত প্রকার? সমাস সাধারণত 6 প্রকার। 1 নম্বরে দ্বন্দ্ব সমাস, অব্যয়ভাব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস এবং বহুব্রীহি সমাস। আমি আবারও বলছি, দ্বন্দ্ব সমাস, অব্যয়ভাব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস ও বহুব্রীহি সমাস। সমাস 6 প্রকার। সমাস 6 প্রকার। তো সমাস 6 প্রকারের মধ্যে এর আগে আমি বলছিলাম যে সমাসের পদ দুটি, একটা হলো পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। পূর্বপদ এবং পরপদ। দ্বন্দ্ব সমাসের 2-1টি উদাহরণ আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। লাল ও নীল। ভাই বোন। দ্বন্দ্ব সমাসের 2টি উদাহরণ আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে লাল নীল। লাল ও নীল, ভাই বোন, ভাই ও বোন, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। সাধারণত আমি আবারও বলছি যে দ্বন্দ্ব সমাস চিনার উপায় সাধারণত ও। তাহলে দ্বন্দ্ব সমাস চিনার উপায় হচ্ছে ও। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ লাল নীল, লাল ও নীল, ভাই বোন, ভাই ও বোন। তাহলে এখানে 2টে ও ব্যবহার হচ্ছে, তাহলে ও হচ্ছে দ্বন্দ্ব সমাস চিনার উপায় হচ্ছে ও। দ্বন্দ্ব সমাস চিনার উপায় হচ্ছে ও। এবার আমরা যাব অব্যয়ভাব সমাস।
দ্বন্দ্ব সমাসে কিন্তু প্রকারভেদ আছে। দ্বন্দ্ব সমাস সাধারণত দেখা যায় দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। দ্বন্দ্ব সমাস 6 প্রকার। তাহলে আমরা এখন এতক্ষণ আমরা এখন দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করছি। এবার আমরা মূলত যাব দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ দ্বন্দ্ব সমাস 6 প্রকার। দ্বন্দ্ব সমাস 6 প্রকার। এরপর আমরা যাব দ্বিগু সমাসে। দ্বিগু সমাস। দ্বিগু সমাস চিনার উপায় হচ্ছে সমাহার বা সমষ্টি বুঝালে দ্বিগু সমাস হয়। এখন দেখো দ্বিগু সমাস সমাহার বা সমষ্টি বুঝালে তোমরা বুঝবে সেটা হচ্ছে দ্বিগু সমাস। আমি একটি উদাহরণের সাহায্যে সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ত্রিফলের সমাহার। ত্রিফলের সমাহার। ত্রিফল চার রাস্তা সমাস চৌরাস্তা। চৌরাস্তা। দ্বিগু সমাস সমাহার বা সমষ্টি বুঝালে দ্বিগু সমাস হয়। আমি একটি উদাহরণের সাহায্যে দ্বিগু সমাসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ত্রিফলের সমাহার ত্রিফলা। চার রাস্তার সমাহার চৌরাস্তা। চার রাস্তার সমাহার চৌরাস্তা। এ হচ্ছে দ্বিগু সমাস। তারপর আমরা যাব দ্বিগু সমাসের পর আমরা চলে যাব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের দুটো উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি।
কণ্ঠের উপকণ্ঠ, কণ্ঠের উপকণ্ঠ, কুলের উপকূল, কুলের উপকূল। তাহলে অব্যয়ভাব সমাসের দুটো উদাহরণ আমি এখানে বোর্ডে তোমাদের লিখে দিচ্ছি। একটি হচ্ছে উপকণ্ঠ, কণ্ঠের উপকণ্ঠ, উপকূল, কুলের উপকূল। এই দুইটি উদাহরণ সাহায্যে আমি তোমাদের অব্যয়ভাব সমাস দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা চলে যাব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস হচ্ছে, এরপর আমরা যাব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস যখন আমি বলতে যাব তখন এই অপাদান তৎপুরুষ সমাস আছে, নিমিত্ত তৎপুরুষ সমাস আছে, সমাস আছে, তারপরে যে করণ তৎপুরুষ সমাস। করণ তৎপুরুষ সমাস নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, হে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে সমাস নিয়ে তোমাদের আলোচনা করছি আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটাও বলবে। তবে আজকে এই ক্লাসটা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো থেকো।